প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ক্লাসে যে আলোচনা করব তোমরা স্ক্রিনে তা দেখতে পাচ্ছ। আজকে আলোচনার বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বাণিজ্য অনুষদ ভর্তি পরীক্ষা 2023-24 ইউনিট বি গ্রুপ 1 সেট 3 এই প্রশ্নের সলিউশন ক্লাস দেখব এবং এই প্রশ্নে বিশ্লেষণ করব এবং অ্যান্সারগুলো বিশ্লেষণ করব। আশা করি তোমরা অনেক 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 উপকৃত হবে আজকে এই ক্লাস থেকে। তোমরা যদি উপকৃত হও অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে জানাবে। তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে জানাবে। তোমাদের কাছে এতটুকু চাওয়া। তো আর তোমরা যারা অ্যাডমিশন প্রত্যাশী আছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি প্রত্যাশী আছো, তারা অবশ্যই তোমরা জয়কলি প্রকাশনের বই সাথে রাখবে। তোমাদের অনেক 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 হেল্পফুল হবে। তো চলো শুরু করি। আমাদের এখানে এক নম্বরে এই প্রশ্নে এক নম্বরে আচ্ছা, বিক্রয় বইতে যা লিপিবদ্ধ হয়, বিক্রয় বইতে যা লিপিবদ্ধ হয়, তাহলে বিক্রয় বইতে কি লিপিবদ্ধ হয়? বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয় লিপিবদ্ধ হয়, ক্রয় বইতে শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় নগদ বিক্রয়, না নগদে বিক্রয় না, ধারে বিক্রয় লিপিবদ্ধ হবে। ধারে বলতে বাকিতে, এই যে বি নাম্বার, বাকিতে বিক্রয় লিপিবদ্ধ হবে। হ্যাঁ, এটা বাকিতে বিক্রয় লিপিবদ্ধ হবে। সকল বিক্রয় না, সকল বিক্রয় না, ধারে এবং বাকিতে সকল ধরনের বিক্রয় লিপিবদ্ধ হবে না। ডি নাম্বার বিক্রয় ফেরত, এটাও লিপিবদ্ধ হবে না, তাই না? তাহলে আমাদের বাকিতে বিক্রয় লিপিবদ্ধ হবে। তারপরে দেখবো 2 নাম্বার, অগ্রিম খরচের সমন্বয়। অগ্রিম খরচের সময়, অগ্রিম খরচ আমাদের কাছে কি? অ্যাসেট, সম্পদ, তাই না? তাহলে এর মধ্য থেকে যখন আমরা সমন্বয় করব, মানে অ্যাসেটের মধ্য থেকে আমরা কি দেখাবো? খরচ দেখাবো। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু সম্পদের মধ্য থেকে, অর্থাৎ এর মধ্য থেকে এক্সপেন্স দেখাই। এটা আমাদের সূত্র। এর মধ্য থেকে এক্সপেন্স দেখাই, মানে খরচ দেখাই। খরচ থাকলে কি দেখাবো? অ্যাসেট দেখাবো। খরচ থাকলে আমাদের অ্যাসেট দেখাবো। এটা হচ্ছে আমাদের নিয়ম। আবার আমাদের আয় থাকলে, মানে দায় থাকলে, দায় হচ্ছে লাইবিলিটি, থাকলে আমরা আয় দেখাবো, মানে রেভিনিউ দেখাবো। রেভিনিউ থাকলে আমরা কি দেখাবো? দায় দেখাবো। অর্থাৎ এখানে আমরা এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে সম্পদ থাকলে খরচ দেখাবো, খরচ থাকলে সম্পদ দেখাবো। খরচের সাথে সম্পর্ক হচ্ছে আমরা অ্যাসেটের, অর্থাৎ সম্পদের। আর দায়ের সাথে এখানে সম্পর্ক হচ্ছে যদি অগ্রিম থাকে বা আমাদের যদি অগ্রিম দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লাইবিলিটির মধ্যে থেকে আমরা আয় দেখাবো, আয়ের মধ্যে থেকে আমরা লাইবিলিটি দেখাবো। এটা হচ্ছে অগ্রিমের ক্ষেত্রে, তাই না? তাহলে অগ্রিমের ক্ষেত্রে সমন্বয় এটা হবে। তাহলে এই অগ্রিমে এখানে কি আছে? অগ্রিম খরচ আছে। অগ্রিম খরচ কি? অ্যাসেট আছে। তাহলে অ্যাসেট থাকলে আমরা কি দেখাবো? এই অ্যাসেট থাকলে, মানে সম্পদ থাকলে আমরা কি দেখাবো? খরচ দেখাবো। তাহলে খরচ দেখাবো বলতে যেটা দেখাবো সেটাকে আমরা কি করব? ডেবিট করব। দেখানো বলতে ডেবিট, এটার ক্ষেত্রে দেখানো বলতে ডেবিট, এটার ক্ষেত্রে দেখানো বলতে ক্রেডিট। তাহলে খরচ দেখাবো। আমরা একটু যদি উদাহরণ দিয়ে করি, এরকম যে বীমা খরচ, ধরো এরকম বীমা খরচ, বীমা খরচ আছে, বীমা খরচ না, আমরা এখানে লিখবো অগ্রিম বীমা, অগ্রিম বীমা, অগ্রিম বীমা। তাহলে অগ্রিম বীমা আমাদের দেওয়া আছে। তাহলে অগ্রিম বীমা যদি দেওয়া থাকে, অগ্রিম বীমার মধ্যে থেকে আমরা বীমা কি দেখাবো? খরচ দেখাতে হবে। অগ্রিম বীমা কি? সম্পদ, অ্যাসেট। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অগ্রিম বীমা, হচ্ছে আমাদের কাছে অগ্রিম খরচ। এর মধ্যে থেকে আমরা কি দেখাবো? খরচ দেখাবো। তাহলে বীমা খরচ যাবে হবে কি? বীমা খরচ ডেবিট, বীমা খরচ ডেবিট, বা শুধু বীমা লিখলে হয়, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তাহলে আমরা এই খরচটাকে আমরা ডেবিট করলাম আর সম্পদটাকে কমিয়ে দিলাম, অগ্রিম বীমাকে আমরা কমিয়ে দিলাম। তাহলে এই বীমা খরচ আমাদের কাছে কি ধরনের হিসাব? বীমা খরচ হচ্ছে আমাদের কাছে, খেয়াল করো, বীমা খরচ হচ্ছে আমাদের কাছে এক্সপেন্স। হ্যাঁ, আমরা কিন্তু 5টি যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো কিন্তু এভাবে, এতে হচ্ছে অ্যাসেট, সম্পদ বোঝাবে, সম্পদ বোঝাবো। হ্যাঁ, পরবর্তী যে আলোচনা হবে সব এই একই রকম। এ হচ্ছে অ্যাসেট, হচ্ছে সম্পদ, খরচ। এ হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, হচ্ছে খরচ। এটা হচ্ছে আমাদের কাছে খরচ, এক্সপেন্স। তারপরে আমরা দেখাবো এল তে হচ্ছে দায়, লাইবিলিটি। তারপরে আমরা আরতে দেখাবো, এপাশে লিখি, এপাশে লিখি, আরতে হচ্ছে আয়, আরতে হচ্ছে আয়, রেভিনিউ। আর আমাদের দেখাবো ওইতে হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। হ্যাঁ, এইভাবে মালিকানা সত্ত্ব, এভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমাদের কাছে সম্পদ, তাহলে আর হচ্ছে আমাদের কাছে খরচ। তাহলে এখানে খরচ ডেবিট হয়েছে, মানে খরচ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা প্লাস হবে। আর অগ্রিম বীমা কি? অগ্রিম বীমা হচ্ছে আমাদের কাছে সম্পদ। তাহলে সম্পদ যদি হয়, তাহলে এখানে সম্পদটা ক্রেডিট হয়েছে, তার মানে কি? মাইনাস হয়ে গেছে, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে? যে খরচ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ
কমে গিয়েছে এটা। তাহলে সম্পদ হ্রাস পেয়েছে, ঠিক আছে, খরচ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এটি হবে আমাদের অ্যান্সার। সম্পদ হ্রাস পেয়েছে, ঠিক আছে, কিন্তু আয় বৃদ্ধি পায়নি। এখানে আয়ের কোনো কাহিনী আসবে, তাহলে এটা তো হবে না, তাই না? তাহলে আমরা যদি অ্যান্সার করতে যাই, তাহলে আমরা এটা তাহলে আমাদের কাছে হচ্ছে না। তারপরে খরচ হ্রাস, এটা তো অ্যান্সার পেয়েছি আমরা। তারপর খরচ হ্রাস, সম্পদ বৃদ্ধি, এটা কখনোই আমাদের সম্পদ বৃদ্ধি করে না, সম্পদ কমে যাবে। আয় হ্রাস, সম্পদ বৃদ্ধি কখনোই হবে না, তাই না? তাহলে আমাদের এই যে প্রথমে যে অ্যান্সারটা আমরা পেয়েছি, আমাদের এর সাথে মিল আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, সম্পদ হ্রাস এবং খরচ বৃদ্ধি, তাই না? আচ্ছা, তারপরে আছে আমাদের সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। খেয়াল করো, সেবা প্রদান করা হয়েছে, আমরা সেবা প্রদান করেছি, সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। মৌলিক হিসাব সমীকরণে এর লেনদেনের প্রভাব কি ফেলবে? তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটারই জার্নাল জানতে হবে। আমাদের জার্নাল যদি আমরা জানি, যদি আমরা জানি, তাহলে সহজে অঙ্ক করতে পারবো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, এর জাবেদারা কি? এর জাবেদারা হচ্ছে আমরা প্রাপ্য হিসাব, মানে বাকিতে সেবা দিয়েছি, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবা আয় হিসাব ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট, তাই না? এটা ডেবিট, এটা ক্রেডিট। ওকে, তাহলে প্রাপ্য হিসাব আমাদের কাছে কি? প্রাপ্য হিসাব আমাদের কাছে এটা হচ্ছে কি? অ্যাসেট। প্রাপ্য হিসাব ডেবিট মানে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, আর সেবা আয় ক্রেডিট মানে কি? এটা আর মানে রেভিনিউটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যাসেটও বৃদ্ধি পেয়েছে, রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তাহলে মৌলিক হিসাব সমীকরণে কি হবে, কি প্রভাব ফেলবে? খেয়াল করো, মৌলিক হিসাব সমীকরণে আমরা কি জানি? এ ইকুয়াল টু এল প্লাস ওই, এল প্লাস ওই। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তাই না? এই যে এ প্লাস দ্বারা আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে আমাদের খেয়াল করো, এদিকে আর আর প্লাস কোথায় যাবে? আমাদের এই যে মালিকানা সত্ত্ব, আমাদের মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি? আয়, ব্যয়, উত্তোলন এবং অতিরিক্ত মূলধন। তাহলে আয় এবং অতিরিক্ত মূলধন হচ্ছে বৃদ্ধিকারী উপাদান, আর ব্যয় এবং উত্তোলন হচ্ছে হ্রাসকারী উপাদান। তাহলে এখানে আমাদের আয় কি হয়েছে? বৃদ্ধি পাইছে, আয় প্লাস হয়েছে। তা আয়টা প্লাস যদি হয়, তাহলে আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? এখানে আমাদের সম্পদও বৃদ্ধি পাবে, সম্পদও প্লাস হবে, এদিকে মালিকানা সত্ত্ব প্লাস হবে। তাহলে এখন দেখি আমরা, সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। হ্যাঁ, এটাই রাইট অ্যান্সার। তারপরে 2 নাম্বার, এগুলো সবগুলো ভুলই হবে, কারণ দায় বৃদ্ধি, এখানে দায়ের কথা কোনো নাই, তাহলে এটা তো হবে না। তারপর আছে সম্পদ বৃদ্ধি, দায় হ্রাস, এখানে দায়ের কথাই আসবে না। তারপরে আছে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, না মালিকানা সত্ত্ব হ্রাস পাবে না, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখব ক্লোজিং এন্ট্রি সম্পর্কে দিয়েছে 4 নাম্বার। এখানে আমাদের বলা আছে এরকম, ক্লোজিং এন্ট্রি সম্পূর্ণ করলে যে হিসাবটি ব্যালেন্স শূন্য হয়ে যাবে। আগে বুঝবো যে ক্লোজিং এন্ট্রি কি। এটা যদি আমরা জানি, তাহলে আমরা এটা কিন্তু করতে পারবো। ক্লোজিং এন্ট্রি কি? তাহলে ক্লোজিং এন্ট্রি কি? যে হিসাবগুলো আমরা আমাদের হিসাবকালে শেষে বন্ধ করে দিই, যে হিসাবগুলো হিসাবকাল শেষে আয় ব্যয় বাচক যে হিসাবগুলো আছে, এই আয় ব্যয় বাচক হিসাবগুলো আমরা বন্ধ করে দিই। অর্থাৎ দায় এবং সম্পদ এবং দায়, অর্থাৎ অ্যাসেট এবং দায়, লাইবিলিটি, এই দুটো হিসাব বাদ বাকি যে হিসাবগুলো আছে, সেই হিসাবগুলো আমরা ক্লোজ করে দিই। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব ওই। তাহলে আমরা অ্যাসেট মানে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3টি হিসাব বাদে অন্যান্য যে হিসাবগুলো আছে, সেই হিসাবগুলো আমরা বন্ধ করে দিই বছর শেষে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ক্লোজিং এন্ট্রি। তাহলে কোন কোন হিসাব বন্ধ করে দেই? এক্সপেন্স এবং রেভিনিউ। আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে 3 ধরনের যেটা আছে, এই 3 ধরনের হিসাব, এগুলো হচ্ছে ব্যালেন্স শিট আইটেম, তাই না? এগুলো হচ্ছে বিএল, ব্যালেন্স শিট আইটেম, আর এটা হচ্ছে আমাদের রেভিনিউ, ইনকাম স্টেটমেন্ট আইটেম। এই দুটো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এক্সপেন্স এবং রেভিনিউ। তাহলে এক্সপেন্স এবং রেভিনিউ গুলো আমরা বন্ধ করি, ইনকাম স্টেটমেন্টের যে আইটেমগুলো সেগুলো আমরা বন্ধ করে দিই। তাহলে আমাদের এখানে বলা আছে যে কোন হিসাবগুলো আমরা এখানে বন্ধ করে দিব, এক্সপেন্স এবং হচ্ছে রেভিনিউ। তো ক্লোজিং এন্ট্রি সম্পর্কে কোন ব্যালেন্স শূন্য হয়ে যাবে? শূন্য হয়ে যাবে বলতে যে হিসাবগুলো বন্ধ করে দেবো, সেই হিসাবের ব্যালেন্সগুলো শূন্য হয়ে যাবে। তাহলে খেয়াল করে, এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কি আমাদের ইনকাম স্টেটমেন্টের দফা? মানে এই এক্সপেন্স এবং রেভিনিউ যে দফাগুলো আছে, এই দফাগুলো বন্ধ করে দিলে ব্যালেন্স জিরো হয়ে যাবে, তাই না? তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এগুলা কি আমাদের ইনকাম স্টেটমেন্ট দফা না, এটা ব্যালেন্স শিটে যায়, তাই না? তাহলে এটা ইনকাম স্টেটমেন্ট দফা না, তাহলে এটা আনসার হচ্ছে না। তারপরে আছে সার্ভিস রেভিনিউ, কি সেবা আয় কি রেভিনিউ? এটা হচ্ছে আয় বিবরণীতে যায়, তাহলে রাইট আনসার হচ্ছে এটা, সেবা আয়। প্রিপেইড ইন্স্যুরেন্স, তারপরে এগুলো দেখি, প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে
অগ্রিম বীমা কি সম্পদ? এটা হচ্ছে আমাদের অ্যাসেট। এটা কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। তাহলে এটাও না। তাহলে ব্যালেন্স শিটের যে দফাগুলো এ, এল, ওই যেগুলো আছে এগুলো আমাদের ক্লোজ করতে হয় না, তাই না? তাহলে এগুলো যেটা ক্লোজ করতে হয় না সেটা ব্যালেন্স শূন্য হবে না, ক্লোজ করতে হয় ই এবং আর। তাহলে এটা আমাদের এ, তাহলে এটাও হবে না। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ সম্পদ, এটা আমাদের ক্লোজ করতে হবে না, এটাও ব্যালেন্স জিরো হবে না। তাহলে আমাদের বি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা 5 নম্বরে আছে আমাদের এখানে 5 নম্বরে বলা আছে যে ব্যাংক চার্জ ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। তার নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে উদ্বৃত্তের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো, এই 620 টাকা এটা কি? ব্যাংক চার্জ নগদান বইতে কি হওয়ার কথা ছিল? ব্যাংক চার্জ নগদান বইতে ক্রেডিট হওয়ার কথা। মানে যেখানে আমাদের টাকার পরিমাণ কমে যাবে, টাকার পরিমাণ কমে গেলে নগদান বইতে ক্রেডিট করতে হয়, টাকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে নগদান বইতে ডেবিট করতে হয়। তাহলে ব্যাংকের কলামে এটা আমাদের ক্রেডিট করার কথা ছিল, কিন্তু সেটা ভুলক্রমে ডেবিট করেছি, আবার বেশি ডেবিট করেছি। কত? 620 টাকা। তাহলে 620 টাকা ডেবিট করেছি আমরা, তাহলে এটা কি করেছি? ডেবিট করেছি। তাহলে ডেবিট করছি, তার মানে যখন এরকম হবে তাহলে নগদান বই এবং ব্যাংক বিবরণের মধ্যে পার্থক্য কি হবে? আমাদের যত টাকা হওয়ার কথা, যত টাকা লেখার কথা এবং যত টাকা ভুল করেছে, এই দুটো যোগ করে আমাদের পার্থক্যটা হবে, উভয়ের পার্থক্য হবে। তাহলে 620 টাকা আর 260 টাকা, তাহলে দুটা আমাদের এটা লিখে নিতে হবে, তাই না? এটা তো এখনো লিখিনি, লিখেছি ভুল লিখেছি। তাহলে ভুল যেটা লিখেছি সেটা এখন রাইট করতে হবে, প্লাস আবার রাইটটা লিখতে হবে। তাহলে আমাদের কত পার্থক্য হবে? 6 2 880 টাকা আমাদের রাইট। তাহলে আমরা এটা খেয়াল করে দেখো যে কিভাবে এটা যোগ করলাম আমরা। এটা তো ভুল করেছি, ডেবিট করেছি, তাই না? হিসাব বিজ্ঞানে ডেবিট কি ক্রেডিট, ক্রেডিট কি ডেবিট। আমরা যখন হিসাব বিজ্ঞানে কোনো কিছু ভুল যাবে আমরা এইভাবে কাটা দিতে পারি না, তাই না? এইভাবে কখনো কাটা যায় না। কাটা দিতে গেলে আমরা কি করেছি? ভুল করেছি, কি ডেবিট করেছি, তাহলে ক্রেডিট করে দাও, তাহলে আমাদের রাইট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি ডেবিট করে থাকি তাহলে ক্রেডিট করে দাও। তাহলে এখানে আমরা ভুল কি করেছি? ডেবিট করেছি, তাহলে এটাকে এখন কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে ক্রেডিট 620 টাকা আমরা কি করলাম? 620 টাকা ক্রেডিট করলাম। ওকে, 620 টাকা ক্রেডিট করেছে, তো ভুল সংশোধন হয়ে গেল। এখন রাইটটা দিতে হবে। রাইটটা কত দিব আমরা? 260 টাকা। তাহলে 260 টাকা আমরা রাইটটা দিতে হবে। তাহলে কত ব্যালেন্স হচ্ছে? মোট 880 টাকা। তাহলে 880 টাকা আমাদের পার্থক্য হবে। পার্থক্য কত? 880 টাকা। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে 880 টাকা। ওকে, আচ্ছা ডেবিট নোটের সাহায্য কোনটি লেখা হয়? ডেবিট নোট, ক্রেডিট নোট, এটা আমাদের সে আগে থেকেই আমরা একটু দেখে আসতেছি। ডেবিট নোট এবং ক্রেডিট নোট। ডেবিট নোটের সাহায্য আমাদের ক্রয় ফেরত আমাদের ক্রয় ফেরত বইতে লেখা হয়। আর ডেবিট নোট দ্বারা ক্রয় ফেরত বইতে লেখা হয়, আর ক্রেডিট নোট দ্বারা আমাদের বিক্রয় ফেরত বইতে লেখা হয়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে ক্রয় ফেরত হচ্ছে, এখানে আমরা এটা এটা হচ্ছে আমাদের ডেবিট নোট, এটা মনে রাখতে হবে। ডেবিট নোট এবং সংক্ষেপে আর বিক্রয় ফেরত দ্বারা হচ্ছে আমাদের কি? ক্রেডিট নোট। এটা দ্বারা কি হচ্ছে? ক্রেডিট নোট। এটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয়? ক্রয় ফেরত। আর ক্রেডিট নোটের সাহায্যে কি লেখা হয়? বিক্রয় ফেরত। তাহলে এখানে ডেবিট নোটের কথা বলছে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা। তারপরে আছে 11 নম্বর। 1 জুলাই 2020 সালে একটি মেশিন 50,000 টাকা ক্রয় করা হয়, যার আয়ুষ্কাল হচ্ছে কত? 10 বছর। অবশিষ্ট মূল্য 2,500 টাকা। হিসাব বর্ষ 31শে ডিসেম্বর তারিখ সমাপ্ত হলে সরলরেখা পদ্ধতিতে মেশিনটি 2020 সালে অবচয় কত হবে? খেয়াল করে দেখো এখানে। তাহলে আমরা তাহলে 2020 সালে 1 জুলাই ক্রয় করেছি, জুলাইয়ের 1 তারিখে ক্রয় করেছি। তার মানে অর্ধ বছরের 2020 সালে অর্ধ বছরের মানে 6 মাসের অবচয় কাটতে হবে। কত টাকা ক্রয় করেছি? 50,000 টাকা ক্রয় করেছি। যার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। অবশিষ্ট মূল্য হচ্ছে কত? মানে ভগ্নাংশের মূল্য হচ্ছে কত? 10 বছর শেষে 2,500 টাকা ভগ্নাংশের মূল্য থাকবে। তাহলে 31শে ডিসেম্বরে হিসাবকাল শেষ হলে সমাপ্ত হলে সরলরেখা পদ্ধতি 2020 সালে অবচয় চেয়েছে। 2020 সালে মানে 2020 সালে কখন ছিল? জুলাই 1 তারিখ। তার মানে জুলাই 1 তারিখ ক্রয় করলে 2020 সালে 6 মাস অবচয় চেয়েছে। খেয়াল করে দেখো এখানে একটু আমরা করতে পারবো। 50,000 টাকা আমাদের মেশিনের মোট মূল্য, সেখান থেকে ভগ্নাংশের মোট সরলরেখা পদ্ধতিতে অবচয় হার কত? অবচয় হার না, অবচয় মানে বার্ষিক অবচয় কত সেটা আমরা নির্ণয় করার জন্য কিভাবে করবো? আমরা ক্রমহ্রাসমান, এখানে আমরা এই যে 50,000 মাইনাস 2,500 ভগ্নাংশের মূল্য বাদ দেবো, দিয়ে আমরা কি করব? 10 দ্বারা ভাগ দেবো।
তাই না? তাহলে আমাদের বার্ষিক অবশ্যই বাড়বে। তাহলে এটা কত হচ্ছে? ক্রয় মূল্য থেকে ঘনশেষ মূল্য বাদলে 47,500, 47,500 ভাগ এখানে কত 10, তাহলে এটা 10 দিলে একটা শূন্য একটা শূন্য কাটা গেলে কত থাকে? 47,500। এই 47,500 হচ্ছে 1 বছরের অবচয়, মানে 2020 সালের অবচয় ফুল, কিন্তু 2020 সালের পুরোটা ছিল না। কত কোন আনছে? জুলাইয়ের 1 তারিখে। জুলাই 1 তারিখে আনলে 6 মাসে করতে হবে, তাহলে 2 দ্বারা ভাগ দেবো। তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে? 4,000-এর 2 দ্বারা ভাগ করে 2 আর 700, 350, 350, 375, তাহলে 2,375, 2,375 এটা হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার, 2,375। তারপরে আসছে এবিসি কোম্পানি একটি পুরাতন মেশিন বিনিময় করেছে যার বহিঃমূল্য হচ্ছে কত? পুরাতন মেশিন ক্রয় করেছে এবিসি কোম্পানি 39,000 টাকা। তাহলে 39,000 টাকা, সরি, পুরাতন মেশিন বিনিময় করছে যার বহিঃমূল্য হচ্ছে, মানে বইয়ে লেখা আছে 39,000 টাকা, কিন্তু ন্যায্য বাজার মূল্য 35,000 টাকা, মানে বাজারে সেই মেশিনের দাম এখন 35,000 টাকা। সেটা আমাদের কোম্পানির বইতে লেখা আছে 39,000 টাকা। নতুন মেশিনটির মূল্য হিসেবে পুরাতন মেশিন সহ অতিরিক্ত আরো কত? 10,000 টাকা পরিশোধ করছে। নতুন যে মেশিন নিয়ে আসতেছি, নতুন মেশিন নিয়ে আমরা, আমাদের কাছে যে বই মেশিনটা আছে এই মেশিনটার দাম হচ্ছে কত? 39,000 টাকা আমাদের হিসাব খাতায় লেখা আছে, কিন্তু এই মেশিনটা যদি এখন বাজারে বিক্রি করতে চাই, তাহলে বাজারে বিক্রি করতে চাই মেশিনের দাম হচ্ছে কত? 35,000 টাকা, যেটা ন্যায্য বাজার মূল্য 35,000 টাকা। তাহলে আমাদের বইয়ে যেটাই লেখা থাকুক না কেন, ন্যায্য বাজার মূল্য যেটা, সেটা আমরা যখন বিনিময় করবো সেক্ষেত্রে সেই মূল্যটা আমাদের ধরতে হবে। আচ্ছা, এখন বলছে যে নতুন মেশিনটির মূল্য, আমরা আরেকটা নতুন মেশিন যখন কিনে নিয়ে যাবো আমাদের ব্যবসায়ের মধ্যে, তখন আমাদের পুরাতন মেশিনটা, এই মেশিনটা রিপ্লেস, এই মেশিনটা দিতে হচ্ছে, এর সঙ্গে আরো 10,000 টাকা দিতে হচ্ছে। তাহলে আমাদের নতুন মেশিন যেটা মানে পুরাতন মেশিন যেটা 39,000 টাকা, যে মেশিনের দাম ছিল সেটা 39,000 টাকায় লোকজন নেবে না? লোকজন বলবে যে না, বাজার মূল্য হচ্ছে কত? 35,000 টাকা, 35,000 টাকা নেবে। তাহলে 35,000 টাকা আমরা মেশিনটা এখন ধরতে মূল্য দিতে হবে, আর নতুন দাম দিচ্ছে কত? 10,000 টাকা। তাহলে মোট পরিশোধ করতে হচ্ছে কত? তাহলে 35,000 টাকা, এবং নতুন মেশিন পরিশোধ করতে হচ্ছে 35,000, 10,000, 45,000। তাহলে এবিসি কোম্পানির বইতে নতুন মেশিনের মূল্য কত রেকর্ড করতে হবে? তাহলে নতুন মেশিনের মূল্য আমাদের পুরাতন মেশিনে এটা ধরলে হবে না, তাহলে আমরা ধরতে হবে কত? 35,000 টাকার বাজার মূল্য হচ্ছে, আর 10,000 টাকা হচ্ছে আমরা নগদ দিচ্ছি, মোট হচ্ছে কত? 45,000 টাকা। তাহলে 45,000 টাকা আমাদের বইতে লিপিবদ্ধ হবে এটি। তাহলে নতুন মেশিনের মূল্য পুরাতন সম্পত্তির ন্যায্য বাজার মূল্য ধরতে হবে, আর সঙ্গে নগদ প্রদান ধরতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। আচ্ছা, তারপরে আছে আর্থিক বছরের শুরুতে উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পরিমাণ ছিল 5,500 টাকা। আমাদের উদ্বৃত্ত পত্রের এটা সম্পত্তির পরিমাণ, মূলধনের পরিমাণ ছিল এত। আচ্ছা, এটা কখন ছিল? শুরুতে ছিল, শুরুতে মানে বছরের প্রথমে। তারপরে সম্পত্তি বেড়েছে এত, সারা বছর ধরে লেনদেন করার পর সম্পত্তি বেড়েছে 1,1250 টাকা, এবং দায় বেড়েছে এত টাকা। তাহলে বছর শেষে মালিকের মূলধনের পরিমাণ কত হবে? সহজ। আমরা এখানে শুরুতে আমাদের কি ছিল? শুরুতে আমাদের এ ছিল কত? এ ছিল, এখানে আমরা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি? মালিকের মূলধন, মালিকের মূলধন ওই। তাহলে এল কত ছিল? আমাদের মাইনাস করলে আমরা এল পাবো। তাহলে এই দুটো থেকে মাইনাস করবো আমরা। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে এ ইকাল টু এল প্লাস ওই, তাই না? তাহলে এই দুটো থেকে মাইনাস করলে আমরা অ্যাসেট থেকে লাইবিলিটি যদি মাইনাস, ওই যদি মাইনাস করি, তাহলে লাইবিলিটি পাবো। তাহলে কত? 5,500, আর কত? 4,250, 4,250। তাহলে কত থাকে? আমরা এখানে পাবো 250, 1,250। তাহলে আমরা দায়টা পেলাম কত? 1,250। তাহলে আমরা বছরের প্রথমে দায় হচ্ছে কত? 1,250। এই 1,250 টাকা হচ্ছে বছরের প্রথমে দায়। তাহলে বছরের প্রথমে এখানে বলছে এখন যে উক্ত বছর সম্পত্তি বেড়েছে কত? 1,250 টাকা। তাহলে সম্পত্তি কত ছিল? সম্পত্তি ছিল 5,500। তাহলে সম্পত্তি ছিল 5,500, আর পূর্ণ কালার নেই, 5,500 টাকা সম্পদ ছিল। এই যে বছর প্রথম সম্পদ ছিল 5,500, যোগ এখানে আমাদের সম্পত্তি বেড়েছে 1,250। তাহলে 1,250 টাকা যদি সম্পত্তি বেড়ে, তাহলে মোট সম্পত্তি হবে কত? 6,750। আর এদিকে আমাদের দায় বেড়েছে কত? 1,050। দায় বের করলাম কত? 1,250, তাই না? এই যে এখানে দায় বের করলাম আমরা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওই, তাহলে এটা হচ্ছে এল। তাহলে এল সমান 1,250 টাকা বাড়লো। তাহলে 1,250 টাকা আমাদের ছিল প্রথমে, আমরা বেড়েছে 1,050। তাহলে দুটো যোগ করব আমরা। যোগ করলে আমরা পাবো হচ্ছে কত? 2,300 টাকা পাবো। তাহলে 2,300 টাকা আমরা দায় পেলাম, আর সম্পদ হলে বছর শেষে কত? 6,750। তাহলে 6,750 মানে কি? আমাদের এ ইকুয়াল টু এল প্লাস ওই। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা এখানে
সম্পদ পালন কত ৬,৭৫০ সম্পদ পালন সমান সমান এল সমান সমান দায় কত আছে এই যে ২,৩০০ টাকা। তাহলে ২,৩০০ টাকা আমার দায় আছে, তাহলে ওই পরিমাণ কত হবে মাইনাস করলে আমরা ওই পাবো, তাই না? তাহলে মাইনাস করলে আমরা ৬,৭৫০ টাকা থেকে ২,৩০০ টাকা যদি মাইনাস করি তাহলে ৪,৪৫০ টাকা। তাহলে ৪,৪৫০ টাকা এই সি নাম্বার হচ্ছে অ্যান্সার, ৪,৪৫০ টাকা। অর্থাৎ বর্ষের প্রথমে মূলধন বের করে নিতে হবে, নিয়ে বর্ষের প্রথমে দায় বের করে নিতে হবে, দায় বের করে নিয়ে সম্পদের মধ্যে কত বেড়েছে সেটা যোগ করে নিয়ে সেটা সমাপনী দায় হবে, সেখান থেকে আমরা মাইনাস করলে আমরা ওই পাবো। ওকে, তারপরে আছে 14 নাম্বার। 14 নাম্বার এখানে আমাদের আলোচনা করা আছে, এটা একটু কমিয়ে দিই, এটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, 14 নাম্বার বলা আছে এফসি কোম্পানি লিমিটেড কত 8% হারে 2 লক্ষ টাকা ডিবেঞ্চার ডিবেঞ্চার আর 10% হারে 5 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার প্রতি 10 টাকা মূল্যের 1 লক্ষ সাধারণ শেয়ার 1 লক্ষ টাকা ছিল। আচ্ছা, যদি বছর শেষে কোম্পানি কর পূর্ববর্তী মুনাফা 1,50,000 টাকা হয়, কর পূর্ববর্তী, এটা হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা 1,50,000 টাকা হয় তা এবং কর হার 40% হয়, তবে সাধারণ শেয়ার প্রতি আয় কত হবে? তাহলে এখানে আমরা তোমাদের একটু এটা মাথায় রাখতে হবে যে আমরা যে ডিবেঞ্চারের উপর সুদ দিই, ডিবেঞ্চারের উপর কি দেই? সুদ দিই। আর অগ্রাধিকার শেয়ারের উপর আমাদের লভ্যাংশ দিই। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আমাদের এখানে আর কি আছে, সাধারণ শেয়ারের উপর আমরা লভ্যাংশ দেই, এখানে কোনো কিছু বলা নেই। কোম্পানি কর পরবর্তী মুনাফা কত? কর পরবর্তী মুনাফা এই যে 1,50,000 টাকা যে বলেছে কর পরবর্তী মুনাফা, 1,50,000 টাকা এরা সকল খরচ, সকল আয় সমন্বয় মানে যোগ বিয়োগ করার পর আমাদের এটা করা হয়েছে। শুধুমাত্র বাদ দিতে হবে কর হার এখনো বাদ দেওয়া হয়নি। এই যে কর হার 40%, এই 40% বাদ দেওয়ার আগে আমাদের মুনাফা হচ্ছে কত? 1,50,000। তার মানে এখান থেকে আমাদের সুদ মানে এই যে সুদ যা আছে সুদটা সবই বাদ দেওয়া হয়েছে, তাই না? ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণীতে। তাহলে আয় বিবরণীতে যখন আমরা এই কর পূর্ববর্তী মুনাফা নির্ণয় করবো, তাহলে সকল ধরনের খরচ, সকল ধরনের আয় আমরা সমন্বয় করেছি, শুধুমাত্র করটা বাদ দিই এখন। তাহলে কর বাদ দিতে হবে, কর বাদ দিয়ে এই যে লভ্যাংশ যেটা বললাম, লভ্যাংশের কাজ কোথায় হয়? লভ্যাংশের কাজ হয় সংরক্ষিত আয় বিবরণীতে। তাহলে সংরক্ষিত আয় বিবরণীতে কাজ হবে, তাহলে আমাদের আয় বিবরণীর যে নিট কর পরবর্তী আয়টা সেটা আমাদের বের করতে হবে আয় বিবরণী, তাই না? তাহলে আমাদের এখানে খেয়াল করো, এখানে আমাদের কর পূর্ববর্তী হচ্ছে কত? 1,50,000 টাকা। তাহলে কর পূর্ববর্তী 1,50,000 টাকা যদি হয়, তাহলে 1,50,000 টাকা কর পূর্ববর্তী। এখান থেকে আমরা কি বাদ দেবো? এখান থেকে করটা বাদ দেবো। করটা কত? 1,50,000 গুণন কত? 40%। 1,50,000 গুণন 40%। তাহলে 1,50,000 40% কত? 4 60,000 টাকা। তাহলে 60,000 টাকা আমরা এখান থেকে বাদ দেবো। বাদ দিলে কত থাকে? 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে কর পরবর্তী। এটা কি? কর পরবর্তী, তাই না? কর পরবর্তী মুনাফা হচ্ছে কত? 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকা যদি কর পরবর্তী কত পেলাম? 90,000 টাকা পেলাম। এই 90,000 টাকা কর পরবর্তী, এটা হচ্ছে আমাদের আয় বিবরণীর সর্বশেষ যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা। এখন এই অ্যামাউন্টটা নিয়ে আমরা কোথায় নিয়ে যাব? এই অ্যামাউন্টটা আমরা নিয়ে যাব কোথায়? আমরা সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে যখনই যাবে, তখন সংরক্ষিত আয় বিবরণীতে আমাদের কি হবে? এই লভ্যাংশের কাজ হবে। তার মানে কি, এই 90,000 টাকা থেকে লভ্যাংশ কত বাদ দিব? লভ্যাংশ কত হচ্ছে? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 10% করলে 5,00,000 10%, 5,00,000 10%, এই যে 5,00,000 10% যদি করি আমরা, 10% করলে কত হচ্ছে? 50,000। তাহলে 50,000 টাকা লভ্যাংশ আমরা বাদ দেবো। বাদ দিলে কত থাকে? 40,000 টাকা। এই 40,000 টাকা হচ্ছে আমার সংরক্ষিত আয় বিবরণী সর্বশেষ ব্যালেন্স। এই 40,000 টাকা যেটা থাকা উচিত, এই টাকাকে আমরা সর্বশেষ যে সাধারণ শেয়ার আছে সেই সাধারণ শেয়ার দ্বারা ভাগ করবো। কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ শেয়ার। 1 লক্ষ শেয়ার দ্বারা ভাগ করলে আমাদের মোট শেয়ার প্রতি আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এটা 0.40, অর্থাৎ 0.40। এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তো এভাবে এটা আমরা দেখব। বলা আছে 2 জন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত কত? 5:2। তাহলে আমরা 2 জনের মুনাফা বন্টনের অনুপাত 5:2। যদি
1/3 অংশ বন্টনের চুক্তিতে তৃতীয় অংশীদার আসে আগমন ঘটে, তবে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? তাই না? তাহলে এখানে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা নতুন অংশীদার আসতেছে, তাকে কত দিচ্ছি? এত অংশ দিচ্ছি। তাহলে এত অংশ আমাদের পূর্ণ অংশ থেকে বাদ দিতে হবে। আমাদের ধরো মোট অংশ ছিল এতটুকু, এতটুকু যদি থাকে মোট অংশ, আমাদের মোট অংশ যদি এতটুকু থাকে, তার মধ্যে থেকে এত জনকে যদি আমরা, মানে এত অংশটুকু যদি আমরা তৃতীয় ব্যক্তিকে দিই, তাহলে সেই অংশটা কি হবে? মোট অংশ থেকে এই অংশটুকু, তৃতীয় ব্যক্তিকে যে অংশটুকু দিচ্ছি সেই অংশটুকু মাইনাস করতে হবে। তাহলে আমাদের সর্বমোট অংশ হচ্ছে 1, সেখান থেকে তৃতীয় অংশ তৃতীয় ব্যক্তিকে দিচ্ছি 3/1 তাহলে মাইনাস করলে আমরা লসাগু করে যদি মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? 3/2 অংশ থাকবে আমাদের, তাই না? তাহলে মাইনাস করলে, অর্থাৎ 1 থেকে এত অংশ যদি মাইনাস করি, তাহলে কত থাকবে? 3/2 অংশ থাকবে। 3/2 অংশ বন্টন করে নিবে কি? এই দুইজন 3/2 অংশ বন্টন করে নিবে। তাহলে 3/2 অংশ বন্টন করে নিবে এই দুইজন। কোন অনুপাতে নেবে? যে 7/5 নেবে প্রথম জন, দ্বিতীয় জন নেবে হচ্ছে কত? 7/2। তাহলে প্রথম জন নেবে হচ্ছে কত? 7/5, আর দ্বিতীয় জন নেবে হচ্ছে, এটা হচ্ছে প্রথম জন, আর দ্বিতীয় জন নেবে হচ্ছে কত? 7/5 নেবে হচ্ছে দ্বিতীয়, সরি 5 ভাগ করে 2 ভাগ নেবে, 2 ভাগ। তাহলে খেয়াল করে দেখো এখানে যে যে 2 অংশ থাকলো, সেই 2 অংশের এই অনুপাতে আমরা বন্টন করে দিচ্ছি প্রথম জনকে, দ্বিতীয় জনকে এই অনুপাতে আমরা বন্টন করে দিব। তাহলে প্রথম জন পাবে কত? 5×2 = 10, আর 3×7 = 21। এদিকে দ্বিতীয় জন কত পাচ্ছে? 2×2 = 4, আর 3×7 = 21। তাহলে প্রথম জন কত? 10 অনুপাত, আমরা প্রথম জনের আমরা এখানে লিখলাম যে 10/21, তারপরে আবার দ্বিতীয় জন হচ্ছে কত? 4/21, আর তৃতীয় জন হচ্ছে কত? এত, তাই না? 3/1। তাহলে 3/1। তাহলে এটাকে আমরা এই যে হরগুলো যেগুলো আছে, হরগুলো আমরা সবগুলো সমান করবো। তাহলে সমান করতে চাইলে কি করতে হবে? যে এখানে আমাদের 10, এটা 21/10 ইন্টু 4/21 ইন্টু, কি করব? নিচেও 21 যদি মিলাইতে চাই, তাহলে 1-কে 7 দ্বারা গুণ করতে হবে। 1-কে 7 দ্বারা গুণ, 3-কে 7 দ্বারা গুণ করলে আমরা এখানে সর্বশেষ যেটা পাচ্ছি, এটা পাচ্ছি কি? যে 7/21। তাহলে সবগুলো আমরা যদি 21 নিচে যে 21 গুলো আছে, 21 গুলো যদি বাদ দেয়, তাহলে কি পাবো? 10, 4, 7। তাহলে 10, 4, 7 এই অনুপাত পাচ্ছি আমরা। তাহলে আমাদের 10, 4, 7 সর্বশেষ অনুপাত হচ্ছে এই যে ডি, 10, 4, 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আছে লাভ ক্ষতি মূলধন অনুপাতে বণ্টিত হবে এই শর্তে সমঝোতার ভিত্তিতে এ, বি, সি তিনজন বন্ধু ব্যবসা শুরু করে। তার সমানভাবে বন্টন হবে লাভ ক্ষতি। বছরের শুরুতে তাদের মূলধনের পরিমাণ ছিল 25, 35 এবং 50,000 টাকা ছিল। মুনাফার পরিমাণ হচ্ছে কত? 22,000 টাকা। তার সি এর প্রাপ্য অংশ কত? সহজ অংশ, সি পাবে কত? তাহলে মূলধনের সি এর মূলধন কত? 50,000। আমরা এটাকে একেবারে মানে ছোট সংখ্যা করে নিয়ে আসবো। আমরা যদি এখানে নিয়ে আসি, তাছাড়া 22, আমরা কিন্তু এখানে আমাদের কিন্তু ক্যালকুলেটর থাকবে না, তাই না? তাহলে আমরা মুখে বা কলমের মাধ্যমে আমাদের হিসাব করতে হবে অতি দ্রুত। তাহলে কেমনে করব? আমরা 3টা করে শূন্য কাটে দেবো, মূলধনের একবারে ছোট পর্যায়ে নিয়ে আসবো, অনুপাত করে নিয়ে আসবো আমরা। কত? একবার 3টা শূন্য কাটা দিলাম, তারপর 25, 35, 50। তারা 5 দ্বারা ভাগ যদি সবার মধ্যে যাবে, তাহলে 5-5 25, 5-7 35, 5-10 50, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা। তাহলে সবগুলো যদি যোগ করি, তাহলে কত হচ্ছে আমাদের? সবগুলো 7-5 12, 12-10 22। তাহলে 22,000 টাকা। 22,000 কার বলছে এখানে? সি বন্ধু ব্যবসা, তার মধ্যে তার সির চাইছে, সির প্রাপ্য অংশ। তার সির প্রাপ্য অংশ কত? এখানে আমরা সর্বশেষ বাড়লো 10। তাহলে আমরা 22,000 টাকাকে আমরা 22 দ্বারা ভাগ দিব, 10 দ্বারা গুণ দিব, শেষ। তাহলে 22,000 টাকাকে 22 দ্বারা যদি ভাগ দেয়, তাহলে 1,000 পড়বে। তাহলে 1,000 গুণ 10 সমান কত? 10,000 টাকা। তাহলে সির অংশ কত হবে? এর নাম্বার 10,000 টাকা, এই যেটা, তাই না? এভাবে আমরা সহজে করে নেব। তা নাহলে কিন্তু সবগুলো যোগ করে যদি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের টেকনিকটা আমরা হয়তো অ্যান্সার নিয়ে আসতে পারবো, রাইট অ্যান্সার, বাট আমাদের অনেক সময় চলে যাবে। একটা টিক দিতে দেখা যাচ্ছে যে 4-5টা টিকের সময় চলে যাবে।
তারপর আছে একটি কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে নিম্নে কোনটি তথ্য লাগে না? সমচ্ছেদ বিন্দু বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। এই সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে নিম্নে কোনটি লাগে না? সমচ্ছেদ বিন্দু যখন নির্ণয় করবো আমাদের ফিক্সড অ্যাসেট লাগবে, এফসি লাগবে, ফিক্সড অ্যাসেট লাগবে, পণ্যের বিক্রয় মূল্য লাগবে, পার ইউনিট সেল এটাও লাগবে, পরিবর্তনশীল ভিসি এটাও লাগবে, পরিবর্তনশীল ব্যয় লাগবে। তাহলে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ লাগবে না, এটা আমাদের এ নাম্বার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটা আমাদের লাগবে না। নিম্ন কোনটি লাগে না? এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তিনটাই লাগবে, আমাদের মোট বিক্রয় মূল্য লাগবে না। আচ্ছা, বিইপি যখন নির্ণয় করবো আমাদের বিইপি নির্ণয় শুধু হচ্ছে স্থায়ী ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমাদের লাগবে, তাহলে আমাদের মোট বিক্রয় পরিমাণ না হলে চলবে। আচ্ছা, তারপরে আছে এটি 10 নম্বর। এই প্রশ্নটি এমন একটি প্রশ্ন, প্রায় অনেক 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 অ্যাডমিশনে এটি আসে। তো এখানে এই প্রশ্নটা অলরেডি আমাদের 2-3 বার আলোচনা করা হয়েছে। চলতি মূলধন ঢাকা ইউনিভার্সিটি আসছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছিল, আবার রাজশাহী ইউনিভার্সিটি আসছে। চলতি মূলধন এত টাকা, চলতি অনুপাত 7:3 হলে কোম্পানিটির চলতি মূলধনের পরিমাণ, চলতি সম্পদের পরিমাণ, মানে কার চাইছে? চলতি সম্পদের পরিমাণ চাইছে। তাহলে আমরা দেখব চলতি মূলধন সমান কি জানি? চলতি মূলধন সমান জানি, চলতি মূলধন সমান কি জানি? চলতি সম্পদ, তাহলে লিখি চ সম্পদ, চ সম্পদ মাইনাস চ দায়, চ দায়। তাহলে এটা সমান কি? আমাদের চলতি মূলধন। তাহলে চলতি মূলধন সমান চলতি সম্পদ মানে চলতি দায়, তাই না? আচ্ছা, তাহলে চলতি অনুপাত কি জানি? চলতি অনুপাত হচ্ছে এরকম যে চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ, চ সম্পদ, চ সম্পদকে যদি চ দায় দ্বারা ভাগ দেই, দায় দ্বারা ভাগ দেই, তাহলে আমরা এটা পাবো, চলতি অনুপাত পাবো। তাহলে এখানে আমরা এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে চলতি অনুপাত কত? 7:, তাহলে এটা হচ্ছে কত? 7:3। এটা আমরা যদি বসে দেই, তাহলে বসে দেওয়ার পরে এখানে জায়গার স্বল্পতা, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, বা 7 - 3 কত হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের চলতি মূলধন আমরা কি পাচ্ছি এখানে? চলতি সম্পদ থেকে চলতি দায় যদি মাইনাস করি, তাহলে চলতি সম্পদ কত? চলতি সম্পদ হচ্ছে এটা, চলতি দায় হচ্ছে এটা, এই দুটা থেকে যদি মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি? 4। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে কি হয়? চলতি মূলধন হয়। তাহলে এই চলতি মূলধন সমান কত? এত। তা 30,000 টাকা, 30,000 টাকা হচ্ছে 4 অংশ, 4 দ্বারা ভাগ দেবো, তাহলে এক অংশের পরিমাণ বাড়বে। তাহলে এখানে কি চাইছে? আমাদের চলতি সম্পদের পরিমাণ চাইছে। চলতি সম্পদ কত আছে? 7, তাই না? এটা তাহলে চলতি সম্পদ 7 আছে, তাহলে 7 দ্বারা এখানে গুণ করবো। তাহলে 7 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা সম্পদ পাবো, যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা দায় পাবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি করি, ভাগ করি, তাহলে 4 দ্বারা 30 ভাগ করলে কত? 4 × 7 = 28, 7,500, 7,500 গুণন 7, তাহলে গুণ করলে কত হচ্ছে? 7 × 7 = 49, 49,000, আর এদিকে 5 × 7 = 3500, তাহলে 49,000 যোগ 5 × 7 = 3500 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 52,500। 52,500 আমাদের রাইট অ্যান্সার। এই যে সি নাম্বার হচ্ছে 52,500, 52,500 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এভাবে আমরা এটি করার চেষ্টা করব। আচ্ছা, তারপর আছে 15, এটা ওটা একটানা করে গিয়েছিলাম, মানে ওই পেজেরটা এই পেজে একটানা করে গিয়েছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আছে যদি প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত হয়? 500 টাকা, 500 টাকা, 700 টাকা এবং 14,000 টাকা হয়, তবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলতে কি বুঝি? মানে এটা কেমনে নির্ণয় করি? এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে যাই, একটু করে লেখালেখি কাজ করি। এখানে আমি আরেকবার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম, প্রারম্ভিক মজুদ লিখলাম না? প্রারম্ভিক যদি আমাদের 10 টাকা থাকে, সেখান থেকে যদি আমরা কি করব? ক্রয় যোগ করব। ক্রয় যোগ করলাম 20 টাকা, যোগ করার পর যেটা থাকবে 30 টাকা। এই 30 টাকা নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটার নাম হচ্ছে কি? বিক্রয়, খালি বিক্রয়যোগ্য লিখলাম, হ্যাঁ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 30 টাকা। সেখান থেকে যদি আমরা সমাপনী বাদ দেই, সমাপনী যদি 5 টাকা বাদ দেয়, তাহলে এই যে 25 টাকা থাকলো, এই 25 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত মানে যে পণ্যটা বিক্রি করছে তার ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় 25 টাকা। তাহলে খেয়াল করুন, এই যে বিক্রিত পণ্যের ব্যয় যেটা বাড়ালো 25 টাকা, এই বিক্রিত পণ্যের ব্যয় কি হয়েছে? আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে এই যে
টাকা বাদ দিয়ে 25 টাকা পেয়েছি, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি 5 টাকা যোগ করি তাহলে 30 টাকা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে সে কথা এখানে বলছি আমি যে বিক্রিত বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 14,000 টাকা, এর সঙ্গে যে সমাপনী যেটা আছে 700 টাকা, এটা যদি যোগ করি তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 14,000 যোগ 14,700 টাকা, এটা হচ্ছে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে আছে নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন। নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করলে আমরা উত্তোলন নিজ প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যবসা থেকে যদি উত্তোলন করে থাকে উত্তোলন হিসাব ডেবিট, আর পণ্য উত্তোলন করছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এটা ডেবিট আর এটা ক্রেডিট, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এই যে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে আছে রেমিলের দুই দিকে পার্থক্য যে হিসাবের মাধ্যমে দেখানো হয়, তাহলে এখানে দুই দিকে পার্থক্য কোন হিসাবের মাধ্যমে দেখানো হয়? অনিশ্চিত হিসাবের মাধ্যমে দেখানো হয়, তাই না? আচ্ছা, এটা আমাদের একেবারে ইজি একটা দিয়েছে। তারপরে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কিভাবে সমন্বয় করা হয়? ব্যাংক ব্যালেন্স থেকে বিয়োগ করা হয় না, ব্যাংক ব্যালেন্স থেকে ডিপোজিট ইন ট্রানজিট বলতে আমরা জমা দেওয়ার উদ্দেশ্যে যে চেকটা পাঠিয়েছি সেই লোকটা এখনো ব্যাংকে পৌঁছায়নি, রাস্তার মধ্যে আছে, সেটাকে আমরা বলি ডিপোজিট ইন ট্রানজিট, তাই না? জমা দেওয়ার উদ্দেশ্যে চেক ব্যাংকে পাঠিয়েছি কিন্তু ব্যাংকে চেক পৌঁছায়নি এখনো, আমাদের এখান থেকেও চলে গিয়েছে অফিস থেকে, তাহলে এই যে এই অবস্থা আছে এই অবস্থাকে আমরা কি বলি? ডিপোজিট ইন ট্রানজিট। এটা ব্যাংক ব্যালেন্সের থেকে বিয়োগ হবে না, বিয়োগ হবে না, ব্যাংক ব্যালেন্স থেকে বিয়োগ হবে না। নগদান বইয়ের ব্যালেন্সের সাথে যোগ হবে না, নগদান বইয়ের ব্যালেন্সের সাথে এটা হবে না, কারণ নগদান বইয়ের ব্যালেন্স নগদ এবং ব্যাংকের দুইটা ব্যালেন্স থাকে, তাই এটা হবে না। নগদান বইয়ের ব্যালেন্স থেকে বিয়োগ হবে না, নগদান বইয়ের ব্যালেন্স এটা হবে না, কারণ নগদান বইয়ের দুইটা ব্যালেন্স থাকে, এটা নগদের, এটা হচ্ছে ব্যাংকের, আর হচ্ছে ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ হবে। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ হবে, এটা আমাদের ডিপোজিট ট্রানজিট যেটা সেটা হচ্ছে ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ হবে। তারপরে আছে অবশ্যই ধার্য করা হয় সম্পদের মূল্য হ্রাস করতে না, সম্পদের মূল্য হ্রাস করতে না, করের বোঝা হ্রাস করতে না, করের বোঝা হ্রাস করতে না। তারপর হচ্ছে সঠিক মুনাফা নির্ণয়, সঠিক মুনাফা নির্ণয়, আয় বৃদ্ধিতে, সঠিক মুনাফা নির্ণয় আমরা অবশ্যই ধার্য করে থাকি। তারপরে একটু ফার্মের নেট মুনাফা কত? 6,600 টাকা এবং করের হার 40%, করপূর্ব মুনাফা 10% বৃদ্ধি করে নেট মুনাফা কত? তাহলে একটা কথা মনে রাখবে যে আমাদের এখানে সকল ডাটা, অন্যান্য ডাটা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ অন্যান্য ডাটা বলতে করের হার অপরিবর্তিত থাকে, তাহলে এখানে আমাদের যে এই যে করপূর্ব মুনাফা যেটা বাড়াবে, নেট মুনাফা একই হারে বাড়বে, নেট মুনাফা একই হারে বাড়বে। হ্যাঁ, কারণ এটা স্থির, করের হার স্থির যদি থাকে, মানে 40% এখনো আছে, 40% পরেও থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করপূর্ব মুনাফা যদি বৃদ্ধি পায়, যেটা বৃদ্ধি পাবে নেট মুনাফা ঠিক সেটাই বৃদ্ধি পাবে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তার 10% বৃদ্ধি পাবে তাহলে এখানে 10% বাড়বে, রাইট অ্যান্সার এটা। আমরা যখন ক্যালকুলেশন করতে যাবো, ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন এটাতে আছে। যদি আমরা দেখি এটা ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে আমরা এরকম ভাবে আমরা দেখতে পারি, দেখাই একটু। তাহলে এখানে আমাদের করপূর্ব মুনাফা কত? 6,000। করপূর্ব মুনাফা কত আছে জানি না, তাই না? তারপরে মাইনাস কর, এখানে কর আছে কত? 40%, কিন্তু কত আছে সেটাও জানি না। তারপরে আছে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা কর পরবর্তী কত আছে? কর পরবর্তী যেটা, সেটার নামে হচ্ছে নিট মুনাফা। মানে কর পূর্ব থেকে যদি আমরা কর বাদ দিই সেটা আমরা পাবো নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা, একই কথা, নিট মুনাফা কত আছে? 6,600। এখন খেয়াল করো, এখানে আমরা কর 40% দেওয়া আছে, কর পূর্ব কত আছে জানি না, এবং নেট মুনাফা 6,600 দেওয়া আছে। তাহলে কার উপর ধরবো আমরা? কর যখন দিব, আমরা কর কোনো কিছু বলা না থাকলে তাহলে কর পূর্ববর্তী যে মুনাফা তার উপর ধরবো। তাহলে এটা যার উপর ধরবো সেটা হচ্ছে 100%, তাহলে কর পূর্ব হচ্ছে কত? 100%। তাহলে এটা হচ্ছে কত? 40%। তাহলে এটা হচ্ছে কত? তাহলে 100 থেকে 40% যদি বাদ দেয় তাহলে এটা হচ্ছে কত? 60%। তার মানে 6,600 হচ্ছে কত? 60%। তাহলে 60 দ্বারা যদি ভাগ করি 6,600 কে, তাহলে কত পাবো আমরা? একটু হিসাব করলে এখানে এটা 1100, কত হচ্ছে? 6,600, হ্যাঁ, 6,600 ভাগ 60 গুণন, আমরা এখানে কত আছে? 100% দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কত পাবো?
যে আমরা যদি এটা বের করতে চাই তাহলে এখন গুণন 100 করলে আমরা এরকম আগে দেখেছি অবশ্য কত হবে তাহলে এটা যেটা ভাগ করলে 1 মানে 1100 গুণন এত কত হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর একটু চাপি তাহলে 6600 হ্যাঁ শূন্য কাটা গেল তাহলে হ্যাঁ ক্যালকুলেশন করলে আমরা এদিকে যেটা পাচ্ছি 1 1 10 আর এটা গুণ করলে আমরা পাবো কত 11,000 তাহলে এটা হচ্ছে কত আমাদের কাছে থাকলো 11,000 টাকা বাড়াইলো 11,000 তাহলে 11,000 40% করলে কত হবে 40,000 করলে 4,400 4,400 থেকে যদি আমরা এটা বাদে তাহলে 6,600 পাবো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এটা এখন বলছে যে 10% যদি বাড়ায় 10% যদি বাড়ায় বলতে যদি এখানে এই যে বলা আছে যে করপূর্ব 10% করপূর্ব কোনটা এটা তাহলে এটা 11,000 বের হলো আমাদের এটা যদি এখন 10% বাড়ায় তাহলে কত হবে তাহলে এটা 10% বাড়ালে এটা ঠিকই থাকবে এটা যা আছে এই 40% থাকবে তাহলে এটা কত বাড়বে সেটা বলছে তাহলে এখানে আমাদের 11,000 টাকার কত পার্সেন্ট 10% 10% বাড়ালে কত হচ্ছে 1,100 তাহলে 11,000 যোগ 1,100 সমান সমান কত হচ্ছে 12,100 12,100 টাকা বলছে এখন করপূর্ব মুনাফা 12,100 টাকা তাহলে 12,100 টাকা যদি হয় তাহলে এর উপরে কত 40% 40% কত 12,100 এর উপর 40% করলে আমরা পাবো 4,840 টাকা 4,840 এই 4,840 টাকা যদি বাদ দেয় এখানে আমাদের পড়ে যায় 7,260 টাকা এই 7,260 টাকা এখানে আমরা 7,260 টাকা আমরা নেট মুনাফা পাবো তাহলে নেট মুনাফা 7,260 আর নেট মুনাফা ছিল আগে কত 6,600 তাহলে 7,660 7,260 এটা অনেক বড় হিসাব তো শর্টকাট হচ্ছে এটাই যে আমাদের যদি 10% বাড়ে তাহলে আমাদের নেট মুনাফা মানে এটা যদি না কমে তাহলে আমাদের নেট মুনাফাও এটা কত পার্সেন্টই বাড়বে তাহলে এখান থেকে 6,600 যদি বাদ দেই 6,600 বাদ দেয় তাহলে কত থাকে আমাদের 660 তাই 660 তাহলে 660 টাকা বৃদ্ধি পাচ্ছে 6,600 তে তাহলে 100 তে কত হবে 100 তে কত হবে তাহলে ওই 10% তাহলে আমাদের মোট কথা যে আমাদের এখানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি যত পার্সেন্ট বাড়বে ঠিক নেট মুনাফা তত পার্সেন্ট বাড়বে তারপরে দেখবো 21 নম্বর প্রশ্ন একটি সম্পদের ক্রয় মূল্য 50,000 টাকা সম্পদের ক্রয় মূল্য আছে কত 50,000 টাকা 50,000 টাকা ক্রয় মূল্য স্থাপন ব্যয় 5,000 টাকা তাহলে কোন সম্পদ যদি ক্রয় করি তাহলে সেটা সংস্থাপন ব্যয় থেকে শুরু করে আনয়ন খরচ সবগুলোই আমাদের অর্জন মূল্য হিসেবে দেখাতে হয় তাহলে মোট অর্জন মূল্য কত হবে 50 যোগ 5,000 সমান 55,000 টাকা ভগ্নাংশের মূল্য কত 7,000 টাকা ভগ্নাংশের মূল্য বলতে বোঝায় যেটা সম্পত্তি তার আয়ুষ্কাল শেষে যেটা বিক্রি করে যে টাকাটা পাবো সেটাকে ভগ্নাংশের মূল্য বলে আয়ুষ্কাল হচ্ছে কত 12 বছর তাহলে সরকারি পদ্ধতিতে 3 বছরের পর সম্পদের বই মূল্য কত হবে আর 3 বছরের অবচয় কত হচ্ছে পুঞ্জীভূত অবচয় আমরা নির্ণয় করব 3 বছরে তাহলে আমরা সম্পত্তির অর্জন মূল্য কত হচ্ছে অর্জন মূল্য হচ্ছে 50,000 টাকা যোগ 5,000 টাকা সমান সমান কত 55,000 টাকা 55,000 টাকা হচ্ছে অর্জন মূল্য আমরা সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কিভাবে নির্ণয় করি অর্জন মূল্য মাইনাস সেখান থেকে আমরা কি করব এই যে 7,000 টাকা যেটা ভগ্নাবশেষ মূল্য সেটা বাদ দেব 7,000 টাকা বাদ দিয়ে সেটাকে আমরা কি করব আয়ুষ্কাল দ্বারা ভাগ দেব আয়ুষ্কাল কত 12 দ্বারা ভাগ দেব তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবো 55 থেকে 7 বাদ দিলে 48,000 টাকা 48,000 টাকাকে 12 দ্বারা যদি ভাগ দেই তাহলে 4 12 48 তাহলে 4,000 টাকা হচ্ছে বছর তাহলে 3 বছর কত অবচয় হবে এই যে 3 বছর কত অবচয় হবে তাহলে 4,000 গুণন 3 সমান সমান কত 3 4 12,000 টাকা তাহলে 12,000 টাকা 3 বছরে আমরা অবচয় পাচ্ছি পুঞ্জীভূত অবচয় তাহলে মোট সম্পত্তি অর্জন মূল্য হচ্ছে কত 55,000 টাকা তাহলে 55,000 টাকা থেকে পুঞ্জীভূত অবচয় কত হচ্ছে 12,000 টাকা যদি বাদ দেয় তাহলে কত থাকে আমাদের 4 3 43,000 টাকা হচ্ছে আমাদের কাছে 3 বছর শেষে আমাদের বই মূল্য বইয়ে কত টাকা মূল্য লিখে থাকবে 43,000 টাকা তাহলে এটা হচ্ছে কত সি এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার তারপরে আছে ক্রয় বই থেকে সাবসিডারি লেজারে যে ভিত্তিতে পোস্টিং করা হয় সেটা হচ্ছে আমাদের ক্রয় বই থেকে সাবসিডারি লেজারে আমাদের দৈনিক ভিত্তিতে সেটা পোস্টিং করা হয় কোনো মাসিক না বার্ষিক না সাপ্তাহিক না আমাদের দৈনিক ভিত্তিতে সেটা লিপিবদ্ধ করা হয় ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে যে বইতে লিপিবদ্ধ করা হয় ধারে পণ্য যদি ফেরত আসে তাহলে সেটা আমরা
বিক্রিত পণ্য যে ফেরত সেটা বিক্রয় ফেরত বইতে লিপিবদ্ধ হবে। কিন্তু এখানে আমাদের নগদ না, এটা হবে না, এটা হবে না, বিক্রয় বই হবে না, ধারে বিক্রয় ফেরত বিক্রয় বইতে লিপিত, বিক্রয় বইতে হবে না। বিক্রয় ফেরত বইতে যেহেতু নেই সেহেতু আমাদের সাধারণ বইতে এটা লিপিবদ্ধ। কোনো কোনো বই সেটা বলা আছে সাধারণ বইতে, যদি ফেরত না থাকে তাহলে সাধারণ বইতে আমরা দিব। তারপরে আছে 24, নোমান কোম্পানি 1 জানুয়ারি 2022 সালে একটি সরঞ্জাম ক্রয় করে। সরঞ্জামটির ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা, আয়ুষ্কাল হচ্ছে 8 বছর, অবশিষ্ট মূল্য এত। 2023 সালে দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতিতে সরঞ্জামটি অবচয় দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। তাহলে এখানে অবচয় আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যখন আমরা অবচয় করব, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যখন অবচয় করব বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে যখন অবচয় করব তখন আমাদের অবচয় রেট বের করতে হয়। অবচয় রেট কি? অবচয় রেট বের করার ক্যালকুলেশন হচ্ছে দুইটি। একটা আমরা সহজে যেটা জানি, অবচয় রেট বের করার জন্য 200% ভাগ n, 200% কে আমরা n দ্বারা ভাগ দিব। n বলতে আয়ুষ্কাল, তাহলে 200% হচ্ছে, এটাকে আমরা সময় হচ্ছে কত 8, তাহলে 8 দ্বারা ভাগ দিব। 8 দ্বারা ভাগ দিলে হচ্ছে কত হচ্ছে আচ্ছা 40, 8 তাহলে 25%। 8 দ্বারা ভাগ দিলে কত পার্সেন্ট হচ্ছে? 25% বাড়াচ্ছে। তাহলে এই 25% এই 25% হারে আমাদের অবশ্যই ধার্য করতে হবে, তাই না? তাহলে কখন ক্রয় করছে? 60,000 টাকা ক্রয় মূল্য ছিল। 60,000 টাকা যদি ক্রয় করে থাকে তাহলে 60,000 টাকা, সেখান থেকে প্রথম বছর অবচয় মানে কোন সালে চেয়েছে? 22, 23 সালে চাইছে, তাই না? তাহলে প্রথম বছরের অবচয় মানে 22 সালের অবচয় হবে কত? তাহলে 60,000 গুণন 22 সালের অবচয় কি হবে? 60,000 গুণন 25%। 60,000 গুণন 25% কত হচ্ছে? 25 গুণন 6, 25 গুণন 6, 4 পয়সা 100, 150, তাহলে কত হচ্ছে? 15,000। তাহলে 60,000 গুণন 15,000 টাকা হচ্ছে। তাহলে 15,000 টাকা হচ্ছে 22-এর অবচয়। তাহলে 22-এর অবচয় যদি 15,000 টাকা হয় তাহলে আমরা খেয়াল করো যে এখান থেকে বাদ দিলে তার কত থাকে? 45,000 টাকা অবশিষ্ট থাকে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কোনটা দেখতে হয়? যে আমাদের বছরের প্রথমে যে বইমূল্য থাকবে, বছরের শেষে যে বইমূল্য থাকবে সেটা পরের বছর প্রথমে বইমূল্য হবে। সেই বইমূল্য থেকে আবার আমরা অবচয় বাদ দেবো 23 সালে, তাই না? প্রারম্ভিক যে বইমূল্য তারপর থাকবে 23 সালে অবচয়। তাহলে 45,000-এর উপর কত পার্সেন্ট? 45,000-এর উপর হচ্ছে আবার 25%। তাহলে 45,000-এর উপর 25% করলে আমরা 45,000-এর উপর যখন 25% করতে যাব, গুণন 25% করতে যাব, দুটো শূন্য কাটা, বা 450 গুণন 25 দেব আমরা। 450 গুণন 25, এর দুটো আমরা গুণ করবো। এই দুটো গুণ করলে হচ্ছে আমাদের 11,250। তাহলে 11,250, তাহলে আমাদের বলছে যে 2023 সালে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সরঞ্জামটি অবচয় কত হবে? অবচয় হবে কত? আমাদের এই যে যেটা গুণ করলে আমাদের 11,250, 11,250 টাকা হচ্ছে আমাদের অবচয়। যে ধরনের শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয় না, আমরা বোনাস শেয়ারের জন্য অর্থ প্রদান করি, রাইট শেয়ারের জন্য না, সাধারণ শেয়ারের জন্য আমাদের বোনাস শেয়ারের জন্য অর্থ প্রদান করি না। যখন আমরা কোনো বোনাস দেই আমরা নগদ টাকা হতে পারে অথবা শেয়ার দিতে পারি, তাই না? দুইভাবে বোনাস দিতে পারি। সেটা হচ্ছে বোনাস শেয়ারের জন্য কোনো নগদ টাকা নেওয়া হয় না বা প্রদান করতে হয় না। আচ্ছা, মিস্টার জাহিদ স্কয়ার ফার্মা লিমিটেডের প্রতিটি 100 টাকা মূল্যের 100টি শেয়ার প্রিমিয়াম সহ প্রতি শেয়ার 200 টাকা করে ক্রয় করেন। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? তাহলে শেয়ার দ্বারা কোম্পানির দায় সীমাবদ্ধ, তাই না? প্রতিটি শেয়ারের দাম কত? 100। প্রতিটি শেয়ারের কতটি শেয়ার? 100। তাহলে দুটো শেয়ার 100 গুণ 100 গুণ করলে কত হয়? কত টাকা পাচ্ছে? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তার মানে বি নাম্বার অ্যান্সার। অ্যান্সার কত? বি। তাহলে প্রতিটি কোম্পানি শেয়ার দ্বারা তার দায় সীমাবদ্ধ। তাহলে শেয়ারের দাম, প্রতিটি শেয়ারের দাম হচ্ছে, প্রতিটি শেয়ার 100 টাকা মূল্য, মানে প্রতিটি শেয়ার হচ্ছে 100টি শেয়ার। তাহলে শেয়ার তার থেকে বেশি টাকা নেই, সমস্যা নেই, কিন্তু শেয়ারের দাম কত ছিল, অভিহিত মূল্য কত ছিল সেটা দেখতে হবে। 200 টাকা নেই কিংবা 500 টাকা নেই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রতিটা শেয়ারের দাম কত এবং কত শেয়ার বিক্রি করছে সেটা। তাহলে 10,000 টাকা হবে এখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই 26টি প্রশ্ন আমাদের হিসাব বিজ্ঞান এসেছিল। এরপরে যে গুচ্ছতে যে ইয়েটা আছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নের অ্যান্সার গুলো আলোচনা করবো। হ্যাঁ, এরপরে এই প্রশ্ন জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা সলিউশন করবো এবং বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। তোমরা সাথেই থাকিও এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার
করবে, কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।